সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। আমাদের আলোচ্য বিষয় বিনম্র শ্রদ্ধা ও স্বপ্ন পূরণের প্রত্যয়। আর এ নিয়ে আমাদের সাথে উপস্থিত রয়েছেন শমী কায়সার, শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সন্তান, আসিফ মুনির তন্ময়, শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর সন্তান, এবং ডক্টর নুজাত চৌধুরী শম্পা, শহীদ বুদ্ধিজীবী ডক্টর আব্দুল আলিমের সন্তান, আলিম চৌধুরীর সন্তান। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেজন্য আমাদেরকে ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে দেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। যুদ্ধাপরাধের বিচার হওয়ায় আস্থা বেড়েছে শহীদ পরিবারের। অসাম্প্রদায়িক বাংলাদেশ করার প্রত্যয়। যুদ্ধাপরাধীদের বিচার চলবেই, ষড়যন্ত্র করে বিচার বন্ধ করা যাবে না। বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার আহ্বান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে আগুনের ঘটনায় কারা জড়িত, তদন্তের নির্দেশ হাইকোর্টের। প্রতিবেদন জমা দিতে হবে 15 দিনের মধ্যে। গণশুনানিতে প্লট বরাদ্দ ও নকশা অনুমোদন নিয়ে নানা অভিযোগ। দায়িত্ব অবহেলার প্রমাণ মিললে রাজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দুদকের। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে 10 বাংলাদেশি সহ 53 জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। প্রবাসীদের মধ্যে শঙ্কা। আমরা চলে আসবো এবার আমাদের আলোচনায়। এই 45 বছরে, স্বাধীনতার 45 বছরে অনেক এগিয়েছে বাংলাদেশ। অনেক দিক থেকেই আমাদের অনেক অর্জন আছে। যদিও মাঝখানে বাংলাদেশের যে গতিপথ সেটিকে পাল্টে দেওয়ার চেষ্টা একটা হয়েছিল, কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি বলা যায়। অনেক অর্জন আছে এবং সবচেয়ে বড় অর্জন যেটা, যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারছি। বেশ কয়েকজন কুখ্যাত যুদ্ধাপরাধীর বিচারের রায় ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে, কিন্তু এখনো কয়েকজন পালিয়ে আছেন। বিশেষ করে দুজন যারা শহীদ বুদ্ধিজীবীদের হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত, চৌধুরী মঈনুদ্দিন এবং আশরাফুজ্জামান খান, তারা পালিয়ে আছেন বিদেশে। তাদের এখনো তাদের যে বিচারের রায় কার্যকর করা যায়নি। এছাড়াও আরো বেশ কিছু অতৃপ্তি কিন্তু আমাদের মধ্যে আছে। এত কিছু অর্জনের পরও একটি হচ্ছে, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল কিন্তু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার। সেই দিক থেকে আমরা এখনো হতাশ হই যখন দেখি এখনো সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়, এখনো মানুষে মানুষে বৈষম্য বাড়ছেই। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। কিন্তু তার আগে তিনজনেরই একটু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা শুনতে চাই। অভিজ্ঞতা বলতে গেলে আমি বলবো যে তোমাদের তিনজনেরই তখন 1971 সালে বয়স যা ছিল, তাতে করে তোমাদের স্মৃতিতে হয়তো কিছুই নেই, বাবার স্মৃতি। কিন্তু পরবর্তীকালে যখন তোমরা বেড়ে উঠেছ, তখন নিশ্চয়ই বাবার অভাবটা ফিল করেছ। এবং আমরা তো স্মরণ করতে পারি তোমাদের বেড়ে ওঠার বয়সটাতে তোমরা দেখেছো যে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। এটি আরেকটি বিপর্যয় ছিল তোমাদের জন্য। সেই কথাগুলো আমরা একটু শুনে আসবো। প্রথমেই শমী কায়সার, তোমাকে দিয়ে শুরু করি। বাবাকে ছাড়া ব্যক্তিগত জায়গা থেকে কথা বলতে গেলে আসলে খুবই আবেগপ্রবণ হয়ে যাই। আজকে শহীদ বুদ্ধিজীবীদের সকলের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আপনি একটু আগে বলছিলেন যে ছোটবেলায় এক ধরনের শূন্যতা নিয়ে বড় হওয়া। আসলে শূন্যতাটা কিন্তু এখনো আছে, শূন্যতাটি প্রতিদিনই, এবং এটা কিন্তু শুধুমাত্র একটি দিনের মধ্যে আবদ্ধ থাকে না। এবং বাবার অনুপস্থিতি আমি অনুভব করি আমার প্রতিদিনের দৈনন্দিন জীবনে, জীবনযাপনে প্রতিটি মুহূর্তেই আমি অনুভব করেছি।
বিশেষ করে আমি যে সময়গুলোতে অনেক বেশি অনুভব করি, যখন কোনো শহীদের সন্তানকে কটাক্ষ করে কথা বলা হয়। এগুলো বিভিন্ন সময়ে আমরা দেখেছি, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আক্রমণাত্মকভাবে কথা বলা হয়, হেয় প্রতিপন্ন করার এক ধরনের অপচেষ্টা থাকে। এই সময়গুলোতে আমি অনেক আমার বাবার অনুপস্থিতি অনুভব করি। আর আরেকটি জায়গায় আমি অনুভব করি, আমি অন্যদের কথা বলতে পারবো না আমার জায়গা থেকে, যে এখনো আমাদের সমাজটি পুরুষ শাসিত সমাজ। আমার মা খুব অল্প বয়সে বিধবা হয়ে এই এই যে আর্থসামাজিক যে প্রেক্ষাপট এখানে সংগ্রাম করে এখানে এসে দাঁড়িয়েছে, এখনো আমি অনুভব করি একটি মেয়ে এই সমাজে যখন বেড়ে ওঠে, বিশেষ করে একটি মেয়ে, তার তার জীবন গড়ে ওঠা, তারপরে তার কর্মজীবন, তারপরে তার বৈবাহিক জীবন, তারপরে তার বাকি জীবন, একটি মেয়ের জন্য বাবার উপস্থিতি অনেক অনেক বেশি প্রয়োজন। বিশেষ করে আমরা যে সামাজিক প্রেক্ষাপটে বসবাস করি, এবং সেই ক্ষেত্রে আমি বলবো গত 40 বছর ধরে প্রতিটি মুহূর্তে জীবনের প্রত্যেকটি বাঁকে আমি বিশেষ করে বাবার অনুপস্থিতি অনুভব করেছি। সেটা কর্মক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে। আমার সবসময়ই মনে হয়েছে যে আমার বাবা বেঁচে থাকলে আমি মেয়ে হিসেবে মনে হয়েছে যে আমার আরো অনেক কিছু হয়তো অনেক প্রোটেক্টেড থাকতো। কারণ এখনো আমরা মানসিক প্রোটেকশনের কথা বলি, সামাজিক প্রোটেকশনের কথা বলি। এই জায়গায় বাবার একটি ছায়া, বাবার একটি হাত মাথার উপরে যে কত প্রয়োজন হয়, সেটা আমি প্রতি মুহূর্তে অনুভব করি। অবশ্যই। তুমি তো তোমার চাচাকে হারিয়েছো, বিখ্যাত চলচ্চিত্রকার এবং কথা সাহিত্যিক জহির রায়হান। তার কথাও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকে। আমি তন্ময় তোমার কাছে আসব, তুমি একটু যদি তোমার স্মৃতিচারণগুলো করো। কিছুটা সময় যেরকম বললো সেরকমই, তবে হ্যাঁ এটাও ঠিক যে মানে একটা মেয়ে হিসেবে উপলব্ধি একরকম, একটা ছেলে হিসেবে আর একরকম। আমার যেটা হয়েছে যে মানে ওই সময়টায় তো অবশ্যই বেশি ছোট ছিলাম, বাট আমার মা যেটা গত কয়েক বছরে আমাকে বলেছেন, যেটা এখন আমার নিজের মনের মধ্যে গেঁথে গেছে, সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে কিছুটা চুপচাপ এবং একটু ঘরকোনো টাইপের। তো 14ই ডিসেম্বরের পরে আমি নাকি কোনো কিছু বলিনি, জিজ্ঞেস করিনি কাউকে। এটা আমার মা নোটিস করেছে যে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ আমার বাবা আসছে না, আমি কান্নাকাটি করিনি এবং কোনো রকম কাউকে কিছু জিজ্ঞেস করিনি। তো আমার মার মনে হচ্ছে যে এই ছোট ছেলেটি কি করে বুঝতে পারছে যে এরকম একটা বিষয়, কিছু একটা ঘটেছে যেটা নিয়ে জিজ্ঞেস করা যাবে না এবং এটা নিয়ে কিছু কান্নাকাটি করা যাবে না। অবশ্যই ওই সময়টা এরকম একটা সময় যে আমার মা নিজে বিপর্যস্ত, এবং এমন একটা সময় যখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, আমরা কেউ জানি না বা মারা কেউ জানে না যে আসলে ফিরে আসবে কি আসবে না, কারণ বলে গেছে যে ফেরত দিয়ে যাচ্ছি। এবং যেহেতু আমার বাবা বিভিন্ন সময় জেল খেটেছেন, কাজী হ্যাঁ তখন পরিস্থিতিটা একটু ভিন্ন, কিন্তু এক ধরনের একটা আশায় ভরসায় একটা ছিল। আমার নিজের যেটা কিছু কিছু মনে আছে যে 72-73 সাল পর্যন্ত বিভিন্ন সময় এরকম হয়েছে যে হঠাৎ করে দরজায় একটা বেল এসেছে একটা অসময়ে, এবং আমার মার মনে হচ্ছে যে হয়তো কোনো একটা সংবাদ এসেছে, হয়তো আমার বাবার কোনো সংবাদ এসেছে, হয়তো কোনো একটা বন্দি শিবিরে, হতে পারে বিহারি ক্যাম্পে অথবা পাকিস্তানে কোথাও এক জায়গায় আটকে আছে, হোপ এগেনস্ট হোপ এরকম একটা। তো সেইখান থেকে আস্তে আস্তে একটা উত্তরণের জায়গায় এসেছে। আর আরেকটু পরবর্তী সময়, খুব বেশি এখন যাচ্ছি না, কিন্তু স্কুলে যাওয়া যখন থেকে শুরু করলাম তখন যেটা মনে হচ্ছে, তখন তো একটু বুঝি যে আমার বাবা নেই, বেঁচে নেই, কিন্তু তখন এটা মনে হতো দিস ইজ আনফেয়ার। কেন আমার বাবা এমন কি ক্ষতি করেছিল যেই জন্য তাকে হত্যা করা হয়েছে? এবং মানে বলতে পারেন যে সৃষ্টিকর্তার প্রতি একটা ক্ষোভ আমার ছিল যে উনি কি করেছিলেন যে জন্য ওনাকে জীবন এই পৃথিবী থেকে চলে যেতে হলো, এই জায়গাটি ছিল। আর আমার মার কথা মানে সবই বলছিল বলে আমার মনে পড়লো, সে মানে মনে সবসময়ই পড়ে যে আমি আমার মার কথা বলি, জননী সাহসিকা, আমাদের সবার মাই তাই, যে সংগ্রাম তাদেরকে পোহাতে হয়েছে সেই সময়। একদিকে একটা দুর্ঘটনা সামলানো, এবং তারপরে ছেলে মেয়েদের, আমরা 3 ভাই এবং 3 ভাই 3 রকম। আমরা এই 3 ছেলেকে মানুষ করা খুব একটা সহজ কথা ছিল না, কিন্তু মোটামুটি সিদ্ধহস্তে উনি পেরেছেন। এবং আমরা
যে অবস্থায় এই সমাজে যেতে পেরেছি সেখানে সবচেয়ে বড় একটা অবদান, মানে হতে পারে যে আমার বাবার অবদানটা মোর জেনেটিক, তো আমার মার অবদানটা হচ্ছে একেবারে সরাসরি আমাদেরকে বড় করে তোলা এবং আমরা বিপথে না যাওয়া এবং মোটামুটি একটা জায়গায় নিজের জীবনটাকে তৈরি করে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তো মাই রেখেছে। তোমার বড় ভাই মিশুক মুনির আমরা জানি যে একটা মর্মান্তিক দুর্ঘটনায় 2011 সালে মৃত্যুবরণ করেছেন তারেক মাসুদের সাথে, সেটাও আমরা আজকে স্মরণ করছি। আমি ডাক্তার নুজহাত চৌধুরী শম্পা তোমার কাছে আসব, তুমি যদি একটু স্মৃতিচারণ করো। আমি হয়েছিলাম আমার বোনের ঠিক 1 বছরের পর পর। আমার বোন একটু সিকলি চাইল্ড ছিল, তো মা খুব অতিব্যস্ত থাকতো তাকে নিয়ে। তো আমি যখন হলাম, মার অজান্তেই কিভাবে যেন আমি ঠিক বাবার বুকে গিয়ে পড়লাম। মানে মাঝে ভাই বলেন যে আমি খেয়ালই করিনি যে কবে থেকে তোমার বাবা তোমাকে বুকে নিয়ে ঘুমান। আমার বোনটা মাকে খুব বিরক্ত করতো খাওয়া ঘুম নিয়ে, তো মা অতটা অ্যাটেনশন আমাকে দিতে পারেনি। এই একটা ব্যস্ত ডাক্তার, পলিটিক্স করতেন, সারাটা দিন পরে এসে উনি কিন্তু মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতেন। এই যে চিত হয়ে ঘুমাতেন, উনি কিন্তু পাশ ফিরতে পারতেন না। এভাবে করে কিন্তু আমি আমার 2টা বছর, বাবা যেদিন চলে গেলেন সেদিনের আগের রাত পর্যন্ত কিন্তু আমি বাবার বুকে ঘুমিয়েছি। এবং যেহেতু আমার বয়স ছিল 2, আপির বয়স ছিল 3, তো বাবার যখন লাশটা বাসায় আসলো 18 তারিখে, তখন সবাই বলছে যে নিপাকে নিও না, নিপাকে নিও না, ও দেখে ফেলবে, ও বুঝে ফেলবে। আমি যে কখন কার কোলে কোলে কোথায় গিয়ে দেখে ফেলেছি এটা কেউ খেয়াল করেনি। তো আমি তো আর সেটা এখন বলতে পারবো না, কিন্তু মা তখন দেখে খেয়াল করেছেন যে আমার একটা খুব পার্সোনালিটি চেঞ্জ। এবং আমি কিন্তু মাকে বলতাম যে, বাবার ছবি দেখে বলতাম যে বাবার এখানে রক্ত, বাবার কোনোদিন আমাকে কোলে নিবে না। মানে দ্যাট ওয়াজ মাই রিয়েলাইজেশন যে বাবা মারা গেছেন ওই ওই বডিটা দেখে। এবং আমার খেয়াল আছে আমি উপর হয়ে ঘুমাতাম যে না, আমার অনেক বয়স পর্যন্ত, একেবারে রীতিমতো টিনেজার হওয়া পর্যন্ত, কখনো পরীক্ষা বা কিছু কোনো কারণে ঘুম না হলে মাই বলতেন উপর হয়ে সহ তোমার ঘুম চলে আসবে। আমার এটা ছিল, আমার নিজের মনে আছে আমি উপর হয়ে শুলে আমার ঘুম চলে আসতো। কিছু একটা নিরাপত্তা, কিছু একটা শান্তি ছিল ওখানে। আমি আইডেন্টিফাই করতে পারি ওদের দুজনের কথার সাথে। সময় যেটা বললো যে মাথার উপর একটা ছায়া বাবা, আর তন্ময় ভাই যেটা বললো যে সৃষ্টিকর্তার উপর একটি অভিমান, দেশের উপর, সৃষ্টিকর্তার উপর। কারণ আপনাকে মনে রাখতে হবে, আমি যখন ছোট একটা মেয়ে, আমি টিভি খুললে দেখতাম মৌলানা মান্নানের টিভিতে দেখাচ্ছে তাকে, অথবা আমি দেখতাম যে সে হচ্ছে জিয়াউর রহমানের আমলে। তো আমার মানে আমি তো 2 বছর ছিলাম 71-এ, তো স্কুলে গেছি বঙ্গবন্ধুর আমলেই, কিন্তু আমার যে বুঝাটা, যেটা আমার বোধ শক্তি, যেটা বোঝাটা, সেটা তো জিয়াউর রহমানের আমল থেকে। আমি আমি মানে মোটামুটি আমার এরকম লাগে আমি জন্মেই দেখেছি আমার বাবার হত্যাকারী হচ্ছে বাংলাদেশের প্রতিমন্ত্রী, এরশাদের আমলে মন্ত্রী। কি প্রতিপত্তি, সেই বিভৎস চেহারাটা দেখা যেত ইয়েতে, টিভি স্ক্রিনে। টাকা পয়সা, ইনকিলাব গোষ্ঠী, তারা মালিক এবং সাম্প্রদায়িকতা ছড়িয়ে বেড়াচ্ছে, মানে অপ্রতিরোধ্য তাদের ক্ষমতা আর তাদের দাম্ভিকতা। তো এগুলো তো আমি দেখে বড় হয়েছি। তো যেটা আমি মিলাতে পারতাম না, যে একদিকে বলছে যে আমার বাবারা হচ্ছেন জাতীয় বীর, আরেকদিকে তাদের খুনিদেরকে নিয়ে ফুল দিতে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এই লোকটা তো নিজে আত্মস্বীকৃত খুনি। মুক্তিযোদ্ধাদের কাছে সে ধরা পড়লো যখন, আমাদের বাসা থেকে পালালো যখন, সে তো আশ্রিত ছিল আমার বাবার, যখন পালালো তারপর তো সে ধরা পড়েছে মুক্তিযোদ্ধাদের কাছে। আমার চাচা সেখানে উপস্থিত, সে স্বীকার করেছিল যে আমার আলবদরের ছাত্ররা আলিম চৌধুরীকে মেরেছে। সে তো বাবার খুনের ব্যবস্থা করবার জন্য আমাদের বাসায় আশ্রয় নিয়েছিল। তো এরকম একটা খুনিকে আমার কাছে মনে হতো কত বড় বেঈমান হতে পারে একটা দেশের কোন রাজনীতিবিদ, যে সে জাতীয় বীরের হত্যাকারীকে মসনদে বসাবে। আমি কিছুতে মানে এত ক্রোধ, এত রাগ হতো, মানে আমি আসলে ওটা এখনো মনে করলে মনে করতে পারি এই ক্রোধটা। হ্যাঁ, এবং আমরা তো পরবর্তীকালে দেখেছি যে মতিউর রহমান নিজামী এবং মুজাহিদের মতো তাদেরকে লোকদের গাড়িতেও পতাকা উঠেছে। বাংলাদেশের এই দুর্ভাগ্য, আজিজুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং সেই বিএনপিকে আজকে আবার দেখলাম শ্রদ্ধা জানাতেও গেছে। আমার একটা ছোট্ট ঘটনা এখনো মনে আছে। আজকে যখন শাহ আজিজুর রহমান, আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন আমি হোলি ক্রস স্কুলে পড়তাম, আমি ইস্কাটনে থাকতাম, আমি হেঁটে আসতাম, তখন রিক্সা ভাড়া নিত
টাকা সম্ভবত হোলি ক্রস থেকে। তো কোনো একটা কারণে আমাকে নিতে আসতো বাড়িতে, যে দেখাশোনা করতো আমাকে। আমার মা তো কলেজে পড়াতো। আমার মনে আছে বাংলা মোটর পর্যন্ত পায়ে হেঁটে আসতে হচ্ছিল, রিক্সা পাওয়া যাচ্ছিল না, এবং যে কোনো কারণেই হোক ওর কাছে সেদিন টাকা ছিল না রিক্সায় নিয়ে আসার। তো বাংলা মোটরের মোড়ে আমি দাঁড়িয়ে আছি। আমি জানি না কেন আমার এখনো পুরো স্মৃতিটা একদম ভিভিড। বাংলা মোটরের মোড়ে দাঁড়ানো, তো হঠাৎ করে দেখলাম সবকিছু, রাস্তা রাস্তা বন্ধ, কাউকে হাঁটতে দিবে না, কেউ ইয়ে করতে দিবে না। আমি খুব ছোট, আমার মেয়েটা আমার হাত ধরে আছে, ফ্লাস্ক। দেখলাম শাহ আজিজুর রহমান পতাকা ইয়ে করে যাচ্ছে, এবং ঠিক একদম সামনে দাঁড়ানো, আমি একদম সামনে দাঁড়ানো, এবং ওখানে পতাকা দিয়ে নিয়ে যাচ্ছে, এবং কোনো কারণে ধুলা উড়েছে, মানে অনেকের গায়ে ধুলা লেগেছে, আমিও সেখানে দাঁড়ানো। আমার ওই স্মৃতিটা প্রচন্ড ভিভিড, একদম ক্লিয়ার। এবং শাহ আজিজুর রহমান একজন রাজাকার, আমি তখনই জানি, মানে আমি শুনছি আমার মার কাছে। আমার বাড়িতে কিন্তু এই গল্পগুলো হতো, কিন্তু স্কুলে কখনো এই ধরনের গল্প হতো না। এটাও একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু আমার ওই ঘটনাটা এখনো মনে আছে, যে সে গাড়ির হাতে এইভাবে হাতটা ধরে সাদা একটা গাড়িতে ফ্ল্যাগ চড়ে যাচ্ছে, অনেকগুলো মানুষের মাঝখানে আমিও দাঁড়ানো, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। এবং সেই শাহ আজিজুর রহমান যে নাকি জাতিসংঘে পাকিস্তানের পক্ষে স্টেটমেন্ট দিয়েছিল 1971 সালে, আমরা জানি। আমাদের সাথে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অপু চট্টগ্রাম থেকে বলছিলাম। বলুন। জি, আমাদের মহান শহীদদের 3 জন সম্মানিত সন্তান এখানে উপস্থিত আছেন। তো আমি 3 জন এই শহীদ সন্তানকে অনুরোধ করব, আমি যে প্রশ্নটি করব, এই প্রশ্নটি 3 জনই যেন আলাদা আলাদা করে উত্তর দেন। আমার প্রশ্নটি এরকম যে, আপনাদের প্রত্যেকের পিতা আমাদের মহান মুক্তিযুদ্ধের জন্য তারা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এবং আপনারা প্রত্যেকেই পিতাহারা। তো আপনারা যে এই পিতাহারার কষ্টটা, আপনারা কি বর্তমান বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপট বা সার্বিক চিত্র দেখে আপনারা কি মনে করেন যে আপনাদের পিতার আত্মা শান্তি পাচ্ছে, বা আপনারাও শান্তি পাচ্ছেন, যে তাদের জীবনদান বা তাদের আত্ম উৎসর্গ সফল হয়েছে? আপনারা কি মনে করেন? আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি, জনগণের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি আলাদা আলাদা উত্তর চাইছি। ধন্যবাদ। একটু প্রত্যেকেই আমার মনে উত্তরটা দিয়ে আসলে ভালো হয়, যেহেতু প্রশ্নটা উনি করেছেন। আপনি যিনি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আমাদের বাবার আত্মা শান্তি পাচ্ছিল না, একেবারেই না, যতদিন না আসলে যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়েছে। যেদিন শুরু হয়েছে এবং কাদের মোল্লার ফাঁসি হয়েছে, বিচার কার্য শুরু হয়েছে, এতদিন 2016-তে যখন দাঁড়িয়ে আছি, কিছুটা তাদের আত্মা শান্তি পেয়েছে। কিন্তু আপনি যদি পুরোপুরি বলেন, আমি আপনার সাথে একমত নই যে পুরোপুরি শান্তি, যেই একটু আগে আমরা বলছি অসাম্প্রদায়িক বাংলাদেশের যেই ভাবনার জায়গা ছিল, বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এখানে আমাদের বাবাদের যেই স্বপ্নের জায়গা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশে, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ কিন্তু হয়নি, বরং সাম্প্রদায়িকতার নানা ধরনের ছুতা দিয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্ত তো শুধু করাই হয়নি, বাংলাদেশে হুমায়ুন আজাদের মতো একজন মুক্তচিন্তার লেখককে সম্মুখে মেরে ফেলা হয়েছে। বই মেলাতে কালকে শম্পা বলছে দীপন হত্যা হয়েছে, ব্লগার হত্যা হয়েছে। সুতরাং এই বাংলাদেশ তো আসলে শহীদদের স্বপ্নের বাংলাদেশ ছিল না। কিন্তু আমি যেটা বলতে চাই, যে শান্তিটা কিছুটা শুরু হয়েছে, কারণ বাবারা যে আত্মত্যাগ করেছেন, যে স্বপ্ন দেখেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের, যুদ্ধ অপরাধীদের বিচার এই বাংলাদেশের মাটিতে যেদিন শুরু হয়েছে, সেদিন থেকে কিছুটা স্বস্তি এসেছে, কিন্তু পুরোপুরি নয়, অনেক দূর যেতে হবে। জামাতকে ব্যান্ড করার জায়গা রয়েছে, এমনকি পাকিস্তানি সেনা 195 জন পাকিস্তানি সেনা যেই অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের বিচার কার্য, অনেক কিছু বাকি আছে এখনো।
একই কথাই কিছুটা, তবে আমি জাস্ট আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে বা আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি যে আমার বাবা যে নিজে যে আদর্শগুলো নিয়ে কাজ করেছেন, বিশ্বাস করেছেন, বাংলা ভাষাকে নিয়ে যত রকম ভাবে গবেষণা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, তুলনামূলক সাহিত্য লিখেছেন, ভাষাতত্ত্বের উপর পড়ে এসে বাংলা ভাষাকে সুপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, পাকিস্তান কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন ভাষার কথা বলার জন্য, রবীন্দ্রনাথের গান কবিতা কেন গণমাধ্যমে প্রচার হচ্ছে সেটার যখন বন্ধ করার একটা চেষ্টা হচ্ছিল, সেটার জন্য যে বুদ্ধিজীবীরা বিবৃতি দিলেন সেটির খসড়া তৈরি করেন আমার বাবা। এই জায়গা থেকে আমি মূল্যবোধের অবক্ষয়ের জায়গা থেকে বলছি যে যখন আমি দেখি যে ভাষার বিকৃতি, বাংলা ভাষার বিকৃতি, বিশেষ করে প্রমিত বাংলা ভাষার যে বিকৃতি দেখি, এটা সাম্প্রতিককালে আমার বারবার মনে হচ্ছে যে আমার বাবা খুব লজ্জা পেতেন। উনি, মোফাজ্জেদ চৌধুরী আর অনেকে মিলে বাংলা ব্যাকরণ বইয়ের কাজ করেছিলেন। মনির চৌধুরী মনির অপটিমা টাইপসেট করেছিলেন, যেটা থেকে আমরা এখন কম্পিউটারের কিবোর্ড, মোস্তফা জব্বার সাহেব স্বীকার করেছেন যে আলটিমেটলি উনি শুরু থেকে করতে চেয়েছিলেন একেবারে স্ক্র্যাচ থেকে, কিন্তু পরে উনি মনির চৌধুরী মনির অপটিমার উপর বেস করে কম্পিউটারের কিবোর্ডে গেছেন। এই যে কম্পিউটার ছাড়া এখন আমাদের কারোই জীবন চলে না। এই যে মনির চৌধুরীর অবদান, সেইখানে আমরা ভাষার বিকৃতি দেখছি এবং গণমাধ্যমে বিশেষ করে আমি সম্প্রতি গত কয়েক মাস ধরে লক্ষ্য করছি, বিশেষ করে রেডিওতে, FM রেডিওগুলোতে কি দারুণভাবে ভাষার বিকৃতি হচ্ছে। এবং অন্যান্য জায়গাতেও আমাদের নাটকের চর্চার ক্ষেত্রেও, হ্যাঁ আমার অবশ্যই আঞ্চলিক ভাষার গর্ব থাকবে, কিন্তু সেটা আমার প্রমিত বাংলা ভাষাকে বিসর্জন দিয়ে নয়। যেই প্রমিত বাংলা ভাষাকে প্রতিষ্ঠার জন্য আন্দোলনের 52 সালের আগে থেকে মনির চৌধুরীর মতো মানুষেরা কাজ করে গেছেন, আরো অনেকেই ছিলেন সেখানে। তো যুদ্ধাপরাধের বিচারের কথাটা সেটা সমী বলেছে, কাজে মোটা রিপিট করলাম না। এটা একটি জায়গা। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের জায়গা থেকে যে মানে আমরা নিজেরাও তো সেই পরিমণ্ডলেই বড় হয়েছি। আমরা যখন স্কুল কলেজে পড়েছি, আমাদের হিন্দু সহপাঠীরা ছিল, হয়তো বুদ্ধিস্ট ছিল না, খ্রিস্টান ছিল, কিন্তু আমরা কখনো তো তাদেরকে আলাদা করে দেখিনি, দেখতে শিখিনি। কিন্তু এখন কোথায় গিয়ে যেন আলাদা আলাদাভাবে দেখি আমরা। আজকে এক জায়গায় আমরা আলাপ করছিলাম যে এখন যেভাবে হিজাবের প্রবর্তন এসেছে, হিজাবের প্রতি আমি শ্রদ্ধাশীল যারা হিজাব পড়ছেন, কিন্তু বাঙালিত্বকে বিসর্জন দিয়ে কেন আমি আমার হিজাব পড়তে হবে? এগুলো দেখে তখন মনে হয় যে আসলে আমরা মাঝে মাঝে হয়তো এক পা আগাই এক পা পেছাই, বা দু পা আগাই এক পা পেছাই। আমি প্রশ্নটার উত্তরটা যদি হয়ে দেই যে আমি তো আসলে বাবাকে চিনেছি মাকে চিনে, বাবার আত্মা শান্তি পাচ্ছে কিনা এটা একটা মেটাফরিক্যাল প্রশ্ন। সেখানে কি হয় আমি জানি না, তিনি দেখছেন কিনা আমি জানি না। আমি সবকিছু বিচার করি আমার মাকে দিয়ে। আমি দেখেছি আজকের এই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার পরে আমার মা স্বস্তি পেয়েছেন, শান্তি পেয়েছেন। আমি মনে করি তাহলে নিশ্চয়ই বাবা থাকলে, অথবা ওপারে যদি বাবা দেখতে পান, নিশ্চয়ই যুদ্ধাপরাধীদের বিচার হওয়ার কারণে এবং এই যে এখন মুক্তিযুদ্ধের ধারায় ফিরে এসেছে সেটার জন্য কিছুটা স্বস্তি নিশ্চয়ই পাচ্ছেন। কিন্তু আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে খেয়াল করেন, আদর্শের জায়গা খেয়াল করেন, সেই যে 4 মূলনীতিতে যে একটি অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলা, যেখানে সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, প্রতিটি মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে মাথা উঁচু করে, সেই বাংলাদেশ তো আমরা এখনো পৌঁছাতে পারিনি, পাইনি। কেন পাইনি সেটারও কিন্তু একেবারে দৃশ্যমান কারণ আছে। 75-এর পট পরিবর্তনের পরে যুদ্ধাপরাধীরা যারা শহীদ সন্তানের মুখে ধুলো ছিটিয়ে চলে যায়, তারাই তো মসনদে বসেছিল। তারা তো যেই দেশ চায়নি সেই দেশের পক্ষে কাজ করবে না, সেই দেশের জনগণকে ভালোবেসে কাজ করবে না। তারা এটাকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে। সংবিধান থেকে শুরু করে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের পোশাকে, আমাদের চিন্তাধারায় সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দিয়েছে। সেই কারণে আমি যেই কথাটা সমী বলছিল, যে আমি একটা কথা কালকেও বলছি অনেকবার টেলিভিশনে, আমি একটা অনুষ্ঠান করেছি যেখানে আমার পাশে উত্তরাধিকার নিয়ে কথা হচ্ছিল। প্রত্যেকের বাবা মারা গেছে কোনোভাবে, যেটা আমার কাছে খুব হাহাকার লাগলো। আমার পাশে এই পাশে মৌলি আজাদ বসা, হুমায়ুন আজাদের মেয়ে, তার পাশে বসা হচ্ছে বালু চাচা, যে হুমায়ুন কবির বালু, তার ছেলে আসিফ কবির, তার পাশে বসে আছে দীপন, জাগৃতির দীপনের ছেলে রিদাত। ওদের দিকে তাকিয়ে আমার মনে হলো এটার জন্য তো 30 লক্ষ প্রাণের বিনিময়ে রক্ত দিয়ে তো আমরা দাম পরিশোধ করেছি। তাহলে স্বাধীন বাংলাদেশে আবার আমার মতোই অভাগা কেন?
আমার মতোই বিচারহীনতার সংস্কৃতি তারা ভুগছে কেন? তাহলে কি পেলাম? ওখানে বসে আমার এরকম মনে হচ্ছিল যে যদি রিদাতের মতো এতটুকু একটা ছেলে, ক্লাস 8-9 ছেলে, তার বাবা একই ধারায় হত্যাকাণ্ডের শিকার, একইভাবে তারা বিচার পাচ্ছে না, একইভাবে তারা একটা আনুষ্ঠানিকতার অংশ হয়ে গেছে, তোমার বাবা মারা গেছে তোমার কেমন লাগে, কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। যে আইডিওলজি নিয়ে দীপন কাজ করেছে সেই আইডিওলজির কোনো কথা হচ্ছে না কোথাও। তো সুতরাং অবশ্যই না, এক কথায় অবশ্যই এই বাংলাদেশ আমাদের বাবাদের চেয়ে পাওয়া বাংলাদেশ না। কিন্তু কেন না সেটার কারণ স্পষ্ট, কারণ যুদ্ধাপরাধীরা 75-এর পট পরিবর্তনের পর ক্ষমতায় থেকে এই দেশকে মিনি পাকিস্তান বানানোর চেষ্টা করেছে, যার ধারাবাহিকতা এখন আমরা অ্যারাবিনাইজেশন দেখছি। সুতরাং সেই দুঃখ তো আছে, তারপরেও এই যে মোড় ঘুরে দাঁড়ানো, একেবারে হতাশ হয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে একেবারে পাকিস্তান হয়েই গেল। সেখান থেকে হঠাৎ করে একটা হঠাৎ আলোর ঝলকানি, হঠাৎ করে বঙ্গবন্ধু কন্যা দাঁড়িয়ে গেলেন আমাদের পক্ষে, দাঁড়িয়ে গেলেন একা, নিজের জানের উপর রিস্ক নিয়ে এই যুদ্ধাপরাধের বিচার করলেন। এখন মনে হচ্ছে যে কিছু আশার আলো দেখতে পাই। তারপরে পিছে দাঁড়ালো জয় বাংলা স্লোগান নিয়ে গণজাগরণের সেই তরুণ ছেলেরা। এখন কিন্তু আমি অনেক আশাবাদী, আমি মনে করি না পাইনি এখনো, কিন্তু হয়তো পাবো। আমি সবার কাছে আসবো সমী, বিশেষ করে যে এই যে আমরা বলছি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়নি, সাম্প্রদায়িকতা এখনো ছড়াচ্ছে এবং এটি কিন্তু দিন দিন বাড়ছে। আমি বলবো হ্যাঁ, মানে শুরুর দিকে যাচ্ছিল তার থেকে এখন অনেক ভয়াবহ। এবং এই যে ভয়াবহ, মানে হিন্দু সম্প্রদায় আমাদের স্বাধীনতার পরে যেখানে 22% ছিল সেখানে এখন 9% এসে দাঁড়িয়েছে। যাই হোক, এই যে অবস্থা, এটার জন্য একটি বিষয় আমরা একটু কম আলোচনা করি, সেটি হচ্ছে আমাদের সংবিধান থেকে যেটা এরশাদ চালু করেছে, রাষ্ট্রধর্ম ইসলাম বানানো, যেটা রাজনৈতিক কারণে আমরা হয়তো আর মানে চেঞ্জ করা যাচ্ছে না, কিন্তু এটি তো একটা হঠকারিতা এবং এটি যতদিন থাকবে সংবিধানে ততদিন আমরা কিভাবে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আশা করতে পারি? এই কঠিন কাজটি তো আমাদের করতে হবে। আপনি যেই জায়গা থেকে আমরা এই বিষয়টাকে আমি আসলে দুভাবে দেখি। একটি হচ্ছে একটা রাজনৈতিক একটা স্ট্রাকচার। এখানে আমার এখনো মনে আছে যখন এরশাদ জাতীয় সংবিধানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম ঢোকান এবং সেই দিন শহীদ মিনারে একটা বিশাল বড় সমাবেশ হয়েছিল সেই বছর, এবং সেবার আমি গিয়েছিলাম একজন তরুণ সংস্কৃতি কর্মী হিসেবে ঢাকা থিয়েটারের পক্ষ থেকে। আমি বিষয়টিকে দুভাবে দেখি। এইটার ব্যাখ্যা দেওয়ার দুটো দিক আছে। একটি হচ্ছে যে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এসছে এবং আমাদের 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার আরেকটা বড় একটি উদ্দেশ্য ছিল যে ঘুরিয়ে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার দিকে আস্তে 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 করে ঘুরিয়ে নিয়ে যাওয়া, একটা যেটা একটু আগে নুজাত বলেছে যে মিনি পাকিস্তান বানানো। এখন চট করে তো হবে না, কারণ 7 কোটি মানুষের মনের ভেতরে তো স্বাধীনতার আকাঙ্ক্ষাটা ছিল। কিন্তু আমি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, সেখানে হঠকারিতা রয়েছে, সেখানে এক ধরনের রাজনৈতিক নানা ধরনের ডিবেট রয়েছে। আমি সেইটাকে সরিয়ে দিয়ে যেটা বলি যে মানুষের মনের ভেতরে, চিন্তায়, মননে বাঙালি আসলেই কিন্তু বাঙালি অসাম্প্রদায়িক। বাংলাদেশে আমরা যদি গ্রামে গঞ্জে যাই, যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করছে, মুনির ভাই, তন্ময় ভাই জানে, আমি প্রতিটি গ্রামে গঞ্জে মানুষ কিন্তু অসাম্প্রদায়িক চেতনায়, কিন্তু এই অসাম্প্রদায়িক মানুষগুলোকে অশিক্ষার দোহাই দিয়ে, অল্প শিক্ষার দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে তাদেরকে কনফিউজ করে একটা জগা খিচুড়ি এক ধরনের পার্সোনালিটি তাদের মধ্যে ঢুকানো হচ্ছে। কিন্তু তাদের সাথে যদি বসে 10 মিনিট কথা বলা যায় মোর্শেদ ভাই, তাদের ভেতর থেকে বেরিয়ে আসবে তারা বাংলাদেশ অসাম্প্রদায়িক চিন্তা এবং মুক্ত চিন্তায় বিশ্বাসী, মানে ইরেসপেক্টফুলি সে শিক্ষিত, অশিক্ষিত, অল্প শিক্ষিত, যাই হোক। সুতরাং আমি মনে করি এখানে আসলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আমি আসলে বিচলিত হতে চাই না, সেটা আমি রাজনীতির উপর ছেড়ে দিতে। আমি ভাবতে চাই আমার অবস্থান থেকে আমাদের কাজটা কি।
আমাদের কাজ বলতে আমি বুঝাচ্ছি যারা মিডিয়াতে কাজ করছে, যারা আমরা স্ব ক্ষেত্রে কাজ করছি, যারা ইভেন কর্পোরেট সেক্টরে কাজ করছে, যারা চাকরিজীবী, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে আমার যে বাঙালি চেতনা, মূল চিন্তা, আমার যে সংস্কৃতি, আমার যে সংস্কৃতির বিকাশ, আমি যেটা 1000 বছরের 400 বছরের উপরের সংস্কৃতি আমি ধারণ করছি, লালন করছি, এইটিকে আসলে সামনে এগিয়ে আনাটাই অত্যন্ত জরুরি। ধন্যবাদ। না, ঠিক আছে, আমি স্বীকার করছি। এবং বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে ঢোকানোতে সেটাও আমি একটু বলছি, অতটা বিচলিত আমি হইনি। ঠিক আছে, মুসলিম প্রধান দেশ, সেখানে বিসমিল্লাহ ঢুকতেই পারে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম যখন ঢোকানো হবে সংবিধানে, যত কথাই আমরা বলি না কেন, এটি একেবারে সরাসরি আমি মনে করি যে ধর্মনিরপেক্ষতা যে আবার আছে, সেটার একেবারেই পরিপন্থী, সাংঘর্ষিক। দুটোর একটাকে আমাদের বেছে নিতেই হবে। আমি বলেছি কাজটা যত কঠিনই হোক, এবং যদি সমী তোমার কথায় ধরে নেই, আমি আরেকটু বলতে চাচ্ছি মোর্শেদ ভাই, আপনার মনে আছে কিনা যখন নারীর আইন, সম্পত্তি আইন নতুন করে অ্যামেন্ড করা হলো, আমার মনে আছে কিনা, যে মানে নারী যে সম্পত্তি, যেটা বাবার সম্পত্তির ক্ষেত্রে, যে আমাদের যে শরিয়া আইন অনুযায়ী, এবং আমার এখনো মনে আছে যে ভীষণভাবে সেখানে তোপের মুখে মন্ত্রণালয়, তখন ডক্টর শিন শারমিন চৌধুরী ছিলেন কিন্তু মন্ত্রী, কিন্তু সেখানেও কিন্তু তবে কিংবা এই করে কিন্তু ক্লজগুলো দেওয়া হয়েছিল। আসলেই কিন্তু আমাদের দেশে যখন আমরা একটা আইনি ব্যবস্থার কথা বলি, এখানে কিন্তু আমরা এখনো এই বিষয়গুলো কিন্তু মীমাংসিত না। না, ঠিক আছে, অনেক কিছুই হয়তো মীমাংসিত না, অনেক কিছুতেই আমাদের ছাড় দিতে হয়, কিন্তু এটা একটু বেশি ছাড় দেয়া, মানে কম্প্রোমাইজ আমরা কতটা করব, সেটাও তো একটা ব্যাপার। আমি তন্ময়ের কাছে আসবো এই ব্যাপারে। আমি মানে আমারও কিছুটা মোর্শেদ ভাই আপনার মতোই মত, যে মানে আমি সরাসরি বলি যে আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটু বোল্ড ভূমিকা রাখা উচিত এই ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে বাংলার মানুষ, যেটা সময় বলছে যে বাংলার মানুষ নিরপেক্ষ এবং ধর্মনিরপেক্ষ, তারা সেই জিনিসটাকে মেনে নেবে এবং তারা সাধুবাদ জানাবে। যেদিন ওই ইভেন বিসমিল্লাহির রহমানের ব্যাপারটাও, আমরা ছোটবেলায় কিন্তু যখন শুধু বিটিভি ছিল, অন্য চ্যানেল ছিল না, বিটিভিতে কিন্তু ওই কোরআন, বাইবেল, গীতা, ত্রিপিটক পাঠ হতো। এটা শুনে শুনে আমরা বড় হয়েছি। আমরা সেই জেনারেশন যারা এখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, কিন্তু আমরা ওই জেনারেশন, সেম জেনারেশন যারা আমরা ওই জায়গাটা দেখে এসেছি। কাজে আমাদের কাছে কিন্তু একটা আকাশ পাতাল পার্থক্যের জায়গা আমরা দেখি। আমাদের সংবিধানে কেন তাহলে আমরা প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকে উল্লেখ রাখতে পারবো না? যদি একটা থাকে তাহলে আরো 3টা থাকা উচিত। না হলে আপনি যেটা বলছেন এটা সাংঘর্ষিক, আমার মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে একটা বড় ধাক্কা দিচ্ছে। যেদিন ওই বিসমিল্লাহির রহমানিটা দেওয়া হলো, ঢোকানো হলো, আমার মনে আছে সেন্ট্রাল রোডে আমার দাদি বাড়ি থেকে আমরা ফিরছিলাম, আমার ভাই, আমার মা, আমার বড় ভাইয়ের অফিসের গাড়িতে করে আমরা নীলক্ষেত ক্রস করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছি সন্ধ্যার পরে, হঠাৎ করে দেখা গেল যে ভিসির বাড়ির সামনে একদল ছেলে মেয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, এবং একটি গাড়ি ঢুকতে দেখে তারা জুতো মারা শুরু করেছে গাড়ি দিকে, তাদের প্রতিবাদ প্রকাশ করার জন্য। এটা সেই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছি যারা ওইখানে ওই লাইনটা দেওয়ার জন্য প্রতিবাদ জানিয়েছিল। এখন আমরা আমাদের সেই জায়গায় ঘুরে ফিরে আসতে হবে আবার, যে আমরা আসলে কোন বাংলার উপরে দাঁড়িয়ে আছে, আমাদের বাঙালিয়ানা ভার্সাস আমাদের মুসলিমিয়ানা, কোনটা জিতবে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা অনেক বোল্ড ভূমিকা রেখেছেন, এই ক্ষেত্রে রাখতে হবে। কেন মানে হেফাজতকেই জামাতের কাউন্টার হিসেবে দাঁড় করানোর জন্য যে বিশাল সমাবেশ হয়েছিল 2013-তে, আমি দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম যে এইটা অ্যালাউ করা হলো কিভাবে। তো সেখানে তো তারা ভুঁইফোড় হয়ে বের হয়েছি হেফাজত। আমি জানি যে সম্প্রতি এই যে রোহিঙ্গা ইস্যুটা, সেখান থেকেও তারা কিছুটা ফায়দা লোটার চেষ্টা করছে। তো কেন আমার ভয় পেতে হবে যে ধর্ম নিয়ে কথা বলে? কেন আমাকে রাষ্ট্রধর্ম হিসেবে যদি আমি না রাখি ইসলামকে, তাহলে কি বাংলাদেশ থেকে ইসলাম উঠে যাবে? কেন আমার এই ভয় যে না, এখানে না রাখলে নিশ্চয়ই মানুষজন ভয় পাবে, বের করবে? আমরা তো এখানে বেশিরভাগ ধর্ম চর্চার মধ্যে ইসলাম চর্চাই তো করছি। রাইট। এবং আমার তো বিশ্বাস যে বাংলাদেশের, যেটা সমী বলল, বাংলাদেশের সিংহভাগ মানুষ কিন্তু অসাম্প্রদায়িক, এবং তারা নিশ্চয়ই এটি যদি বোঝানো যায় তাদের, এবং আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল তারা বোঝাতে পারবে না মানুষকে, আমি বিশ্বাস করি না। হেফাজতে ইসলাম বা জামাতে ইসলামের যেই ধ্বংস
কৌস্তুভ যেটা আছে, তারা কতটুকু কি করতে পারবে আমরা জানি না। তারা হয়তো চেষ্টা করবে একটা বিশৃঙ্খলা সৃষ্টির, কিন্তু সেটা সামাল দেওয়ার মতো রাজনৈতিক শক্তি যদি আওয়ামী লীগের না থাকে তাহলে তো খুবই হতাশার বিষয়। নুসরাত, না, এখানে আমি একটু ডিফার করতে চাই তন্ময় ভাইয়ের সাথে। আমি মনে করি না আমাদের বাঙালিয়ানা এবং আমাদের মুসলিম পরিচয়ের মধ্যে কোনোই ক্ল্যাশ আছে। দুটো আমাদের দুটো অংশ, এবং এটা যে একটা সুন্দরভাবে সহাবস্থান করতে পারে সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার উদাহরণ। সুতরাং ধর্ম কিন্তু আমার ব্যক্তিগত আচরণের, জীবনযাপন আচরণ, আমার শুভবুদ্ধির ক্ষেত্র, কিন্তু রাষ্ট্র কিন্তু সবার। এখানে কয়েকটা কথা আমি বলি। আমি যেমন ধরে নিলাম হিন্দু কমতে কমতে জিরো হয়ে গেল, আমরা একেবারে মনোলিথিক একটা দেশ হয়ে গেলাম, সবাই মুসলমান। তাহলে তখন কি আমরা শিয়াদের মারবো? তারপর কি হানাফিদের মারবো? শুধু সালাফি থাকবে? ওয়াহাবি আর সালাফি তখন মানে কত আমরা মানে পিওর হবে? আর কে পিওর? হ্যাঁ, আর সেটাই কি গণতন্ত্র? না, আমি জানা যারা এই প্রশ্নগুলো করছেন, কারণ আমি আপনার সাথে একদম একমত হয়ে বলতে চাই। দেখেন, মানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকাটা ছিল হচ্ছে এরশাদের একটা স্টান্টবাজি, একটা স্বৈরাচার, মানে অবৈধ সরকার নিজেকে পপুলারাইজ করার জন্য ইসলামিক চেহারা দিলে যেন সে গ্রহণযোগ্য হয়, যদিও তার ব্যক্তিগত বলেন সামাজিক বলেন সব জীবন হচ্ছে ইসলামের একদম বিরোধী। সুতরাং এই মানুষগুলো আমি যারা শুনছেন তাদের কাছে আমি শুভবুদ্ধির উদয় হোক আমি বলতে চাই, আপনারা খুবই মুমিন মুসলমান হিসেবে চিন্তা করেন যে আপনার ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে কিনা। সংবিধানের উপর বিসমিল্লাহির রহমানির রহিমের প্রয়োজনীয়তাটা কি? ওটা তো একজন বুদ্ধিস্ট পড়বেন, হিন্দুও পড়বেন। সংবিধান সবার জন্য। আপনি এই পানিটা খাবেন, বলা আছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবেন। আপনি একজন মুসলমান, আপনি সেটা করবেন এবং আমি সেটা করি। কিন্তু একজন বুদ্ধিস্টকে আপনি তো বাধ্যতামূলকভাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াতে পারেন না। সে যখন সংবিধানটা পড়বে, এবং উচিত তো স্কুলের পাঠ্যসূচিতে আসা সংবিধান, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি আপনি বাধ্য করবেন তাদেরকে পড়তে? এগুলো কিন্তু ধর্মকে ব্যবহার করা। যারা শুনছেন তাদের কাছে আমার একটা অ্যাপিল থাকবে যে চিন্তা করে দেখা যে যারা আপনার কাছে ধর্মের কথা বলে ভোট চায়, আমার এই পবিত্র ইসলাম ধর্মকে তারা ছোট করছে কিনা, তারা ব্যবহার করে আমার ইসলামকেই খাটো করছে কিনা, ইসলামের এই জঙ্গিবাদী চেহারা দিয়ে তারা ইসলামের শান্তির চেহারা বিনষ্ট করে ইসলামের ইমেজেরই ক্ষতি করছে কিনা। আমি যদি মুমিন মুসলমান হই, আমারই বরং আরো বেশি গায়ে লাগবে কেন এরশাদের মতো একটা লম্পট লোক সংবিধানে ইসলামকে ব্যবহার করে নিজের ফায়দা লুটার চেষ্টা করছে। আর এক্ষেত্রে আওয়ামী লীগের কথা আমি একটা জিনিস বলতে চাই, যে আওয়ামী লীগকে কিন্তু আমি বলতে চাই যে আদর্শের ক্ষেত্রে, যেমন যুদ্ধাপরাধের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বিদেশি চাপ সহ্য করেও, মাইক্রোফোনের উপর আচ্ছা, সর্বোচ্চ বিদেশি চাপ সহ্য করেও কিন্তু তিনি মানে আওয়ামী লীগের এই সরকার, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিচারটা করেছেন। সেই রকম কিন্তু সাহসী এবং দ্বিধাহীন হতে হবে যেখানে ধর্মনিরপেক্ষতা কনসার্ন। আমরা কেন বুঝাতে পারবো না যে আমি একজন প্রগাঢ়ভাবে ধার্মিক ব্যক্তি হয়েও আমি কিন্তু ধর্মনিরপেক্ষ হতে পারি? বিষয়টা এটা না যে বাংলাদেশে হিন্দু আছে কি নাই, হিন্দু না ধর্ম সম্প্রদায়ের কেউ না থাকলে কি আমি তখন একেবারে কট্টর আইএসআই মুসলিম হব না। আমি বলতে চাই যে অসাম্প্রদায়িকতা একটা চেতনা, যেটা হচ্ছে যে আমার দেশে একটা বিধর্মী নাও থাকুক, অন্য ধর্মের না থাকুক, আমি সেটাকে ধারণ করব এই জন্য যে মানুষকে আমি মানবিক মর্যাদা দিব, যে ধর্ম, গায়ের রং, বর্ণ, সাঁওতাল, মগ, বাঙালি এগুলো কোনো ইস্যু না। মানুষ যদি হয় সংবিধানের দৃষ্টিতে তার সমান অধিকার, এটাই তো সংবিধান বলে। সেখানে যারা যতটুকু সাম্প্রদায়িকতা ঢুকিয়েছে নিজেদের স্বার্থে ঢুকিয়েছে, ইসলামের জন্য ঢুকায়নি। সুতরাং যারা মনে করছেন যে ইসলামের হয়ে তারা কাজ করছেন, তারা ভুল করছেন। তারা আরেকবার আমি তাদের কাছে অনুরোধ করবো, আপনি ইসলামের হিস্ট্রি পড়ে আসুন। ইসলাম কি বলে দেখুন। ইসলাম ঘৃণা করতে শেখায় না, ইসলাম মানুষকে চাপাতি দিয়ে মারতে শেখায় না, এবং সংবিধানে ইসলাম ব্যক্তি জীবনে যদি খুব মুমিন মুসলমান হই এবং অন্যকে আঘাত না করি, তাহলে আমি ইসলামকে সমুন্নত রাখতে পারবো। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, যদিও সময় বেশি নাই, আমি ফোনটা দ্রুত নিতে চাই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ইলিয়াস, আমি ফেনী থেকে বলছি। বলুন। যে
পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে কি এমন আমাদের ক্ষতি হবে, যেহেতু তাদের সাথে তো আমাদের দেশের এমন কোনো বাণিজ্যিক সম্পর্ক নেই যেটা দিয়ে আমরা বেনিফিশিয়াল। হ্যাঁ, তাহলে তারা বারবার আমাদের স্বাধীনতার উপর তারা হস্তক্ষেপ, আমরা স্বাধীনতা অর্জন করেছি আমরা যেটা 45 বছর পার হতে চললো, তাহলে সেখানে তারা এখনো বারবার আমাদের দেশের স্বাধীনতা, আমাদের অভ্যন্তরীণ আমাদের ইয়ে নিয়ে তারা আমাদের ইভেন বিচার ব্যবস্থা পর্যন্ত নিয়ে তারা হস্তক্ষেপ করে। ধন্যবাদ, প্রশ্নটা বোঝা গেছে। সুমি কি উত্তর দেবে? আমি একটু ছোট্ট করে শম্পা নুজার যে কথাটা বলছিল আমি সেখান থেকে একটু আসতে চাই এবং যিনি প্রশ্ন করেছেন তাকে একটু অ্যাড্রেস করতে চাই। বিষয়টি যেটা হয়েছে যে রাষ্ট্রসভার ধর্ম যার যার, এটা আমরা সবাই জানি, কিন্তু ৭৫-এর পরে যেভাবে আস্তে আস্তে ইনফিলট্রেশনটা হয়েছে, হতে হতে এমন একটা জায়গায় চলে গেছে যে এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী সরকার ২০০৮ সালে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন অনেকগুলো বিষয় কিন্তু আমি বরং বলবো গত ৭-৮-৯ বছরে অনেকগুলো ইস্যুকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে। সো এখান থেকে একদম সমূলে মূলে উৎপাটন করে আমি ১৮০ ডিগ্রি টার্ন করতে আমার সময় লাগে, কিন্তু আমরা সেই প্রক্রিয়ায় কিন্তু আছি। যেই অসাম্প্রদায়িক চেতনার জায়গায় আমরা ছিলাম, বাংলাদেশ ছিল, সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিঙ্গেল হ্যান্ডেডলি এবং আমি মনে করি তার সরকারও কিন্তু অসাম্প্রদায়িক যেই চেতনার জায়গায় নতুন প্রজন্মকে নেয়ার সেই কাজটা কিন্তু করছেন। আর যিনি প্রশ্ন করেছেন তাকে আমি ধন্যবাদ দেই। অবশ্যই যে আমি মনে করি পাকিস্তানের সাথে কূটনৈতিক বাণিজ্যিক যত ধরনের সম্পর্ক আছে সেটা ছিন্ন করলে বাংলাদেশের কিচ্ছু যাবে না, আসবে না। কারণ পাকিস্তান যখন ৭১ সালে বুঝে গেছিল যে তারা হেরে যাচ্ছে তখনই কিন্তু বুদ্ধিজীবী হত্যাটা করে, কারণ তারা কখনোই চায়নি বাংলাদেশ তার আপন মহিমায় দাঁড়াক। এবং এখনো কিন্তু পাকিস্তান সেই একই রাজনীতি করছে, অপরাজনীতি করছে। এবং আমি মনে করি পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের কোনো ক্ষতি এখন হবে না। ধন্যবাদ। আমাদের সময় মনে হয় প্রায় শেষ, মানে যদিও 1 মিনিট হয়তো আমরা পেতে পারি। কেউ কি বলবে? আমি 30 সেকেন্ডে ছোট্ট করে বলি যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে সংক্ষেপে যে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারে অবশ্যই আমিও একমত। তবে এটুকু ভাবার দরকার আছে যে আমি একদম প্রথমবার যখন পাকিস্তানে গিয়েছিলাম একটা অন্যরকম অনুভূতি ছিল, যে একটা ভয় ভীতি যে এদের কারণে আমাদের এরকম হচ্ছে, কিন্তু পরে একটা ট্রান্সফরমেশন হয়েছে। আমার কাছে সরাসরি এসে সাধারণ পাকিস্তানের মানুষ, করাচি, ইসলামাবাদের মানুষ এসে ক্ষমা চেয়েছে যখন জেনেছে আমি কে। কাজী এই জায়গাটা আমাদের আসলে এস্টাবলিশ করতে হবে। ক্ষমতা রাষ্ট্রপক্ষ থেকে ফর্মালি হওয়াটা দরকার। তবে এটাও সত্য যে পাকিস্তানের একটা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে। সত্যি আমি তন্ন ভাই, এটাও আমি কিছু ইয়াং লয়ার আমি মিট করেছিলাম একটা সামিটে, কিন্তু তারা সংখ্যায় অনেক কম। আমি একদম স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের পাকিস্তানের সাথে ক্ষমা প্রার্থনা করেনি তারা। রিপারেশনের ব্যাপার ছিল, ক্ষতিপূরণ, এবং আমাদের অ্যাসেট শেয়ারিং এর ব্যাপার ছিল। আটকে পড়া পাকিস্তানিদের নেয়নি তারা, ১৯৫ প্লাস পাকিস্তানি যুদ্ধাপরাধী বিচার করেনি। যতদিন পর্যন্ত এই অমীমাংসিত জিনিস গুলো পূরণ না হবে, যতই তারা ব্যক্তি জীবনে অথবা সোশ্যাল ইয়ে থেকে ক্ষমা চাক বা যাই বলুক, আমি তাদের বিশ্বাস করি না। এবং এই 5টা কাজ যখন রাষ্ট্রীয়ভাবে তারা না করবে ততদিন কোন রকম সম্পর্ক রাখার আমি বিরোধী। সম্পর্ক কেন আছে সেটারই আমি জবাবদিহি চাই। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও আজকের এই দিনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।